তাহলে চলো, দুপুরে আমাদের ঘরে ভাত খাবে, আর তোমার নানার জন্য টিফিন বক্সে করে পাঠিয়ে দেব। আজ রান্না করতে হবে না। আচ্ছা। আয়না বেজায় খুশি। রেনুকে নিয়ে ঘরে আসার পথে কালকের ভ্যান গাড়িওয়ালাকে চোখে পড়ল। আয়নাকে দেখে রহমত মিয়া হাসলো। এগিয়ে এসে কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলল, আপা ছোট সাহেব আপনারে আরেকটা লেখা পাঠাইছে। আয়না ভুরু কুচকালো। রহমত মিয়া কাগজটা দিল। আয়না সেটা নিয়ে বলল, আর যদি দেয় আপনি আনবেন না, যদি আনেন আপনাকে আমি খাইছি। রহমত মিয়া ভড়কে গেল। কেমন ধারালো কথা! খাইবে মানে কি তা? ছোট সাহেবের আদেশ পালন করতে হইব আপা, আপনি মারলেও আনতে হইব। দয়া করে আপনি যান, আমারও তো সময় নেই ফালতু কথা বলার। রহমত মিয়া পথ আটকে দাঁড়ালো, আবার বলল, ছোট সাহেব কইছে যাতে চিঠির উত্তর লয়ে যাই। আয়না বিরক্ত হলো, বলল, আমার কি মাথা খারাপ? আপনার ছোট সাহেবের মাথা খারাপ হয়েছে, আমার না, যান। রহমত মিয়া মন খারাপ করে দাঁড়িয়ে রইল। আবার আয়নার পথ আটকে বলল, আপা আপনি যদি আরেকটা লেখা লয়ে যাই তাহলে ছোট সাহেব কিছু টাকা দিব। ঘরে বাচ্চা আছে, বাচ্চার জন্য কিছু। আয়না কিছুক্ষণ নীরব হয়ে থাকলো, তারপর কিছু একটা ভেবে বলল, আমার কাছে কলম খাতা নেই। আমার সাথে পিছু পিছু আমাদের বাড়িতে আসেন, খবরদার ছোট সাহেব শব্দটা ভুলেও তখন নেবেন না, মনে থাকবে। রহমত মিয়া মাথা নাড়ল, খুশি হলো। আয়না মাথা নাড়িয়ে রেনুকে নিয়ে যেতে যেতে বলল, আজ এমন জঘন্য গালি দেব, জীবনে আর লেখা পাঠানোর নাম ধরবে না। লম্পট পুরুষ মানুষ, তার সাথে আমার কি? হ্যাঁ, ঘরে এসে কাগজটা তার কলমদানিতে রেখে দিল। আয়না নতুন কাগজ নিয়ে কি যেন লিখলো, তারপর রহমত মিয়ার হাতে ধরিয়ে দিল, বলল, আর যদি লেখা পাঠায় আপনারও খবর আছে, আপনার ছোট সাহেবেরও খবর আছে, বলে রাখলাম। রহমত মিয়া একগাল হাসলো, যেতে গিয়ে আবারও থেমে গেল, বলল, একটা কথা কমু আপা। কি? রহমত মিয়া কিছু বলতে চাচ্ছিল। আয়না হঠাৎ চ্যানচ্যান করে উঠে রহমতকে থামিয়ে দিয়ে বলল, যান যান যান, এক সেকেন্ডও দাঁড়াবেন না, যান, যেতে বলেছি। আপনার ফালতু কথা শোনার সময় নেই আমার, যান। রহমত মিয়া ভয় পেয়ে লম্বা লম্বা পা বাড়িয়ে চলে গেল। তার মনের প্রশ্ন, আপা হঠাৎ এমন করলো কেন? নাকি তার মনের কথা আপা বুঝে গেছে? সাধারণত কন্দ দ্বারাই রজনীগন্ধা চাষ ও বংশ বিস্তার করা হয়। কন্দ থেকে উৎপন্ন গাছে নাকি মাতৃগাছের সকল গুণাগুণ বজায় থাকে। আপা, জমিতে চাষ দেওয়া লাগবো। তোমার কন্দ তো বেশি, এত জায়গা জমি আমরা দুইজন মিলা পারবো না তো। কোদাল নিয়ে আসি, আমি পারবো। তার আগে কি কিছু করতে হবে? জমি চাষ করবার আগে কন্দগুলোরে ইউরিয়ার পানিতে আধা ঘন্টা মতো চুবাইয়া রাখতে হইব। তারপর? তয়া জমিতেই বেড বানানো লাগবো। তারপর 1 সপ্তাহ পর কন্দন রোপণ করা লাগবো। ততদিনে কন্দগুলো কিভাবে রাখবো? রোদে রাখলে ভালো থাকবো তো। আচ্ছা। নিজ হাতে সমস্ত জমি কোদাল দিয়ে খুঁড়িয়ে দিল আয়না। রাতে হাতের এমন ব্যথা উঠল, ঘুমাতে দিল না আয়েশা বেগমকে। আজহার সাহেব তার এমন অবস্থা দেখে বললেন, দরকার নেই বাগানের। আব্বা কাল জমির মিয়াকে ডেকে আনবো, 200 টাকা দিলে চাষ দিয়ে দেবে। আজহার সাহেব কিছু বললেন না। নামিরা গরম পানি সেক লাগিয়ে দিল আয়নার হাতে, তারপর ব্যথার ওষুধ খাইয়ে দিল। আয়না তার পরের দিন জমির মিয়াকে ডেকে আনলো। জমি চাষ দেওয়ার 7 দিনের মাথায় কন্দগুলি লাগালো। তার আগে গাঁদা ফুলের চারাগুলো লাগিয়ে ফেলেছিল সে। রেনু তাকে সাহায্য করেছিল সমস্ত কাজে। তারপর নামিরাকে নিয়ে বাগানের চারপাশে যতটুকু পারল ততটুকু আধা ছেঁড়া জাল দিয়ে ঘিরে দিল। আয়েশা বেগম মেয়ের কাণ্ড কারখানা দেখে বললেন, সারাক্ষণ বাগান নিয়ে পড়ে থাকলে হবে? তোর লেখাপড়া নাই? কলেজে হতো যাওয়া লাগে না আম্মা, আমি ঘরে পড়তেছি না। হ্যাঁ, পড়ে তো উল্টাই দিচ্ছিস। পরীক্ষা আসলে দেখা যাবে। ফেল মারলে লুকে আরও ভালো করে বলতে পারবে। আয়না হেসে হেসে মাকে বলল, লোকে তো কত কিছুই বলে আম্মা, সব কথা কি কানে নিতে আছে নাকি? আয়েশা বেগম রাগ নিয়ে তাকিয়ে থাকে মেয়ের হাসি হাসি মুখের দিকে। এমন বজ্জাত মেয়ে তার কোত্থেকে এলো? বসার ঘরে ছিল সবাই। শায়েক চৌধুরী আর অনিমা আনহিতাও ছিল। শায়লা বেগমের পাশে বসা অমি। অনুরাগ সোফায় বসে কবি জিওফ্রে চসারের রচনাবলী দ্য ক্যান্টারবেরি টেলস পড়ছিল। হঠাৎ করে দারোয়ান এসে অনুরাগকে বলল, ছোট সাহেব রহমত মিয়া দেখা করতে চাইছে। অনুরাগ বইয়ে মনোযোগ দিয়ে পড়ল। দারোয়ান চলে গেল। কিছুক্ষণের মধ্যে রহমত মিয়া এসে সালাম দিল। শায়েক চৌধুরীকে দেখা মাত্র শায়েক চৌধুরী সালাম নিল না। অনুরাগ বলল, বাবা আপনাকে সালাম দিয়েছে, শুনেননি মনে হয়। শায়েক চৌধুরী সংবাদপত্র রেখে দিয়ে জোর গলায় সালাম নিল। রহমত মিয়া অনুরাগের কাছে এসে বলল, ছোট সাহেব কাগজখানা। অনুরাগ বইয়ের দিকে তাকিয়ে বলল, কিসের কাগজ? রেখে চলে যাও। রহমত মিয়া উসখুস করল। অনিমা বলল, কিসের কাগজ? আমাকে দাও তো।
হাত মোচড়ামুচড়ি করলো। অনিমা দেখলো কাগজটা, তারপর চোখ বড় বড় করে অনুরাগের দিকে তাকালো, তারপর বলল, ভাই এটা কে পাঠিয়েছে তোকে? এসব কি লিখেছে? অনুরাগ বই থেকে মাথা তুললো, বলল, কি বললি? এ দেখ। অনুরাগ হাত বাড়িয়ে কাগজটা নিল, কাগজটাতে চোখ বুলিয়ে চট করে রহমত মিয়ার দিকে তাকালো, তারপরে কান চুলকাতে চুলকাতে বলল, না আপা, ওই এমনি, তুই ওসব নিয়ে ভাবিস না। অনিমার কপাল কুঞ্চুতি হলো। অনুরাগ রহমত মিয়ার পিঠ চাপড়ে বলল, আচ্ছা যাও, তোমাকে আমি পরে ডেকে নেব। রহমত মিয়া মাথা দুলালো, মন খারাপ হলো। দূর সাহেব তো তাকে টাকা দিল না। অনুরাগ ঘরে গিয়ে এদিক ওদিক পায়চারি করলো, কাগজটা মেলতেই দেখলো সেখানে লেখা আছে, আপনার লেখা সুন্দর না প্রফেসর, আমার বমি পায়, দয়া করে এমন বিশ্রী লেখা পাঠিয়ে আমায় অসুস্থ বানাবেন না। অনুরাগ খুশি হলো না, খাতা কলম নিয়ে লিখলো, গত চিরকুটে আমি আপনাকে আয়নামতি রেখেছি, তাই এই চিরকুটে আপনার রাগ হবার কথা। তার মানে আপনি চিরকুটটা পড়েননি। আপনি কেন চিরকুটটা পড়েননি আয়নামতি? আমি ভীষণ কষ্ট পেয়েছি। 3 দিন পর রহমত মিয়ার জেরায় পড়ে আয়না আরও একটা চিরকুট লিখলো। যদিও অনুরাগের দেয়া চিরকুটটা আগেরটার মতো কলমদানিতে পড়ে রইল। রহমত মিয়া চিরকুট এনে অনুরাগকে দিল। অনুরাগ একরাশ কৌতূহল নিয়ে খুলে চিরকুট মেলে দেখলো খালি কাগজ। হতাশ হলো অনুরাগ, পুনরায় লিখে পাঠালো, রজনীগন্ধায় প্রথম ফুল আসলে সেটি আমার জন্য রেখে দেবেন আয়নামতি। সময় হলে আমি গিয়ে নিয়ে আসব, রাখবেন? অনুরাগ ভেবেছিল এবার উত্তর আসবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তারপর পরই আবারও খালি কাগজ নিয়ে এলো রহমত মিয়া। অনুরাগ তীব্র ক্ষোভ নিয়ে লিখলো, আপনি খুব বুদ্ধিমতী আয়নামতি, খুব সুনিপুণভাবে অবহেলা করতে জানেন। এইবার সাদা কাগজটাও এলো না। অনুরাগ খোঁজ নিয়ে জানতে পারলো রহমত মিয়া নাকি ভীষণ অসুস্থ। অনুরাগ চিন্তায় পড়ল। বাগানের কাজ আর পড়াশোনার চাপে অন্য কিছু ভাবনায়ও আসেনি আয়নার। তবে রহমত মিয়া যে 2-3 দিন পর আসতো সেটা আসা বন্ধ হওয়ায় চিন্তিত হলো আয়না। রহমত মিয়ার কিছু হয়নি তো? আহা, সহজ সরল মানুষটা যা বলে তাই করে। হঠাৎ করে কি হলো? রেনুকে নিয়ে রহমত মিয়ার খোঁজে বের হলো আয়না। রেনু নাকি রহমত মিয়ার বাড়ি চেনে। রহমত মিয়ার বাড়ি পড়েছে পূর্ব পাড়ার দিকে। রেনু আয়নাকে নিয়ে যেতে যেতে বলল, আমি স্কুল থেকে আসার পথে রহমত মিয়াকে অনেকবার দেখছি আপা, এই গলি দিয়া বের হইতো। তাহলে এখানে আশেপাশে কোথাও না কোথাও থাকবে। আয়না আর রেনুকে এক বৃদ্ধ রহমত মিয়ার বাড়ির পথ চিনিয়ে দিল। আয়না আর রেনু সেখানে গিয়ে উপস্থিত হতে না হতেই দেখলো রহমত মিয়ার বাড়ি থেকে অনুরাগ বের হয়েছে। মাত্র তাদেরকে দেখে থামলো অনুরাগ। চাহনি বেশিক্ষণ স্থির না করে সরিয়ে নিল। আয়না তাকে এড়িয়ে গেল। রহমত মিয়ার সাথে দেখা করতে গিয়ে দেখলো রহমত মিয়া কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। অনুরাগ আসার সময় আপেল আর কমলা নিয়ে এসেছিল। আয়না আয়নাচে পাকা পেঁপে। তাদের বাড়ির পেছনের পেঁপে গাছে এই বছর নতুন পেঁপে ধরেছে, ভারী মিষ্টি। রহমত মিয়া খুশিতে যেন কেঁদে দিল। ছোট সাহেব যে দেখতে এলো যা সে কখনো কল্পনাও করতে পারেনি। আর এদিকে রাগী আপা। আয়না চলে আসার সময় রহমত মিয়া বলল, আপা, আপনার হাতে কি বল শক্তি কিছু নেই? ছোট সাহেবের খালি কাগজ পাঠান কেন? ছোট সাহেবের মন খারাপ করে? ওসব কথা থাক, আপনি সুস্থ হয়ে উঠুন। আপনাকে এইভাবে দেখতে ভালো লাগছে না, সুস্থ হয়ে উঠুন যাতে আবার ডাক পিয়নের কাজ করতে পারেন। রহমত মিয়া হাসলো, আয়নাও হাসলো। চলে আসার সময় অনুরাগকে আবারও দেখতে পেল আয়না। অনুরাগ তাকে দেখা মাত্রই হনহনিয়ে চলে গেল। এমন ভাব করলো যেন সে আয়নামতিকে দেখতে পায়নি। আসল কথা হলো সে আয়নামতিকে দেখার জন্যই দাঁড়িয়েছিল এতক্ষণ। সপ্তাহ 2 পরের কথা। রজনীগন্ধা স্টিক আসতে শুরু করেছে। আগাছা পরিষ্কার করতে হয় রোজ। নামিরা সহযোগিতা করে আয়নাকে। আয়নের ছাপাখানার দোকান আরম্ভ হয়েছে ইতিমধ্যে, টুকটাক কাজ করছে সে। এদিকে আয়নার পরীক্ষাও নিকটে। সন্ধ্যা নাগাদ রহমত মিয়াকে দেখা গেল। আয়না তাকে দেখা মাত্রই ঘরে চলে গেল। কলমদানি থেকে সব না পড়া চিঠি পড়ে নিয়ে ছোট্ট করে লিখলো, কেন আপনি আমাকে চিরকুট লিখেন প্রফেসর? কেন লিখেন? এই কারণটা যদি বলতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা চিরকুটের উত্তর আমি দিতে বাধ্য। বহুদিন পর আয়নামতি চিরকুট পেয়ে চাপা ক্ষোভ, রাগ, অভিমান কমে আসলো অনুরাগের। খুশিতে গদগদ হয়ে সে লিখলো, আপনি আমার বিয়ে না করাবো, না শব্দটা বাদ দিলে সোজা বউ। আয়নামতি সেই প্রসঙ্গ রেখে পরের চিরকুটে লিখলো, আপনি আমার কাছে একজন পরপুরুষ, আপনার সাথে আমার কিসের কথা? তার উপর কেন আপনি আমার চিরকুট লিখেন? অনুরাগ প্রতি উত্তরে লিখে পাঠালো, পরের বিপরীত শব্দ আপন। পরপুরুষ না হয়ে আপন পুরুষ হওয়ার জন্য কি করতে হয় আয়নামতি? আপন পুরুষ হলে কি আপনি আমায় রোজ চিরকুট লিখবেন? আয়না এই শেষবারের মতো লিখে পাঠালো, না, আমি রোজ বিরক্তি নিয়ে চিরকুট লিখি। আমার লেখা দেখে কি আপনি সেটা বোঝেন না? যদি বুঝে থাকেন তারপরেও কেন চিরকুট লিখেন? চারা দিয়েছেন সেজন্য? অধিকার বোধ কি এটা থেকেই আসে? উত্তরের অপেক্ষায় রইলাম প্রফেসর। অনুরাগ সেই চিরকুটের উত্তর পাঠালো না। সেই যে নিরুদ্দেশ হলো, মাস 2 গেলেও ভুলে চোখে পড়ল না আয়নার সেই আগন্তুক, না সেই আগন্তুকের লিখা চিরকুট। আয়নারও মনে পড়ল না।
পড়লেও বেশিক্ষণ স্থায়ী হলো না। নওয়াজ সাহেবের গর্জনে যেন কেঁপে উঠল শেখ বাড়ি। তার ছোট ভাই নওফুজ শেখ চোরের মতো ভাইয়ের সামনে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। এই দ্বিতীয়বারের মতো ভয়ে ভয়ে বলে উঠল, আমি কিছু বলারও সুযোগ পেলাম না ভাই, তার আগেই আয়ান নাকি চলে গিয়েছে, চাকরি নেবে না বলছে। নওয়াজ শেখ মুখে হাত দিয়ে বসে রইলেন। মেয়ের আদুরে চেহারাখানা ভেসে উঠছে চোখে, সাথে একজোড়া ছলছল চোখ, কানে যেন এসে বাড়ি খাচ্ছে। তুমি কেন আমায় ভালো থাকতে দিচ্ছ না বাবা? আমার জন্য আয়ানের পরিবারকে ভোগান্তিতে ফেলো না। আমি তাদের খারাপ থাকার কারণ হতে চাই না বাবা। নওয়াজ শেখ মুখ থেকে হাত সরালেন। গর্জন ছাড়া তার মুখ দিয়ে শান্তস্বরে কথা বেরোচ্ছে না। আয়ান চাকরির জন্য এসেছিল, নওফুজকে দেখে চলে যাবে কেন? তার মানে নওফুজ সম্পর্কে খারাপ ধারণা পুষে রেখেছে আয়ান, নাকি নওফুজের কাছে ছোট হয়ে যাবে বলে চাকরি নেয়নি? তাদের অবস্থা এই, না খেয়ে থাকবে তবুও কারো কাছে মাথা নোয়াবে না। নওয়াজ সাহেবও যেতে পারবেন না ওই বাড়িতে, আত্মসম্মানে লাগে। এমনিতে আশেপাশে মানুষের কথা শেষ নেই, তার উপর ওই পাড়ায় গেলে কত কথা। মেয়েকে দেখতে ইচ্ছা হলেও যেতে পারেন না, ফোন করে ভালো মন্দ জিজ্ঞাসা করে নিতে এ লজ্জা হয়। বাড়ি ফিরে যে মেয়েকে না দেখলে ক্লান্তি দূর হতো না, আজ সেই কত দূরে। সেই মেয়ের বাবা ডাক শুনে না কতদিন। মেজাজ খারাপ তীব্র থেকে তীব্রতর হলো নওয়াজ সাহেবের। নামিরার মা নাজমা বেগমের চোখ আধ ভেজা। মেয়ের কথা উঠলেই তাকে কেঁদে ভাসাতে হয়। মেয়েটা ভালো আছে কিনা কে জানে, ফোনও তো করতে দেয় না মানুষটা। এ কেমন আত্মসম্মান, যেখানে নিজের মেয়ে শ্বশুর বাড়ি যেতে লজ্জা করে? মা বাবার কাছে সন্তানের চাইতে বড় কিছু হতেই পারে না। তবে কেন নওয়াজ শেখ এমন করেন? নামিরার ভাই ম্যাট্রিক পরীক্ষা দিবে এই বছর। বোনের জন্য তারও মন পুড়ে, বাবার করা নিষেধ, তাই সে বোনকে দেখতে যেতে পারে না। দুলাভাইকে দেখলো একবার বিশ্ববিদ্যালয়ের ওখানে নতুন ছাপাখানা দিচ্ছে হয়তো, কিন্তু সে মা বাবাকে বলেনি। নামিরার চাচা দুই ছেলে, একজন ক্লাস 5-এ আরেকজন ক্লাস 8-এ পড়ে। নামিরাকে বড় আপু বলে ডাকে তিনজন, দুই ঘরে একটা মাত্র মেয়ে হিসেবে বরাবরের মতোই আদরের নামিরা। নফুজ সাহেবের মতে তার ভাতিজি ফালতু ছেলের পাল্লায় পড়ে নষ্ট হয়েছে। ওই ছেলে তার মন মগজ নষ্ট করে দিয়েছে, নালে এমন অট্টালিকা ফেলে কেউ ওই কুড়ে ঘরে গিয়ে সংসার পাতে? কতটা নিচু স্তরে চলে গেলে মানুষটা এমন করে? ছেলেটার না আছে বংশ পদমর্যাদা, না আছে টাকা পয়সা, না আছে তেমন জমি জমা, বসত বাড়ি কামড়ে ধরে রাখা কোনো মতে। নামিরা কি খুঁজে পেল ওই ছেলের মাঝে কে জানে। ছেলেটার কিছু না থাকা সত্ত্বেও দম্ভের শেষ নেই। তাকে দেখে চাকরি নেবে না বলে চলে গেল, কত বড় স্পর্ধা। ছেলেটার জন্যই বড় ভাই তাকে এত কথা শোনালো। সে দেখে নেবে সুযোগ আসলে। বড় লোকের মেয়ে বিয়ে করে দামি উঠেছে ছোট লোকের বাচ্চা। নামিরার নখের যোগ্য সে নয়। আয়না বাগানের ভেতর কাজ করছিল। আয়েশা বেগম দাওয়ায় বসে নামিরার মাথায় তেল দিয়ে চুল আশ্রয় দিচ্ছে। চুল আশ্রয় দিতে দিতে বলল, মাথায় তেল না দিয়ে থাকো কেমনে বউ? লোকে দেখলে বলবে আমার ছেলে তোমার তেলও কিনে দেয় না। নামিরা অমন কথায় হেসে ফেলল। আয়েশা বেগম ধমকে বলল, হাসবা না। তুমি আর ওই বজ্জাত দুটোরে কথা বলে শান্তি পাই না, শুধু গাল এলায়। নামিরা এবার শব্দহীন হাসলো। আয়না বাগানের ভিতর থেকে জিজ্ঞাসা করলো, আম্মা তুমি কি আমায় বকো? না, তোমারে সালাম দিছি, সালাম লও নাই কেন? আয়না হেসে হেসে বলল। ওয়ালাইকুম আসসালাম আম্মা। রেগে গেল আয়েশা বেগম, হাতে চিরুনি ছুঁড়ে মারলেন বাগানের ভেতর। নামিরা হেসে দিল আওয়াজ করে। আয়না পারেও। আয়না বাগানে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, আমার তোমাকে রাগলে কত মিঠা মিঠা লাগে জানো? রাগো কেন? রাগলে তোমারে আমার ঠুকুস করে খাই ফেলতে ইচ্ছে করে। আয়েশা বেগম হনহনিয়ে ঘরে চলে গেল। যেতে যেতে আজহার সাহেবকে বলল, এই বান্দর নিরে যেইখানে পারো তাড়াতাড়ি বিয়া দাও। বিয়া দিলে আমাকে এত হাসাবে কে? আমার ঘরটা আঁধার হয়ে যাবে। থাক আমার কাছে। আমার মেয়ে কি কারোর ভাত কেড়ে নিচ্ছে? আয়েশা বেগম চলে গেল। বাপ এক সরস, বাপের জি এক সরস, কারো থেকে কেউ কম না। নামিরাকে ডাকলো আজহার সাহেব। বৌমা, বাবু নাপিত কবে পাঠাবে বলছে? চুলগুলো বড় যন্ত্রণা দিচ্ছে আমায়। চলে আসবে আব্বা, আর কিছুক্ষণ অপেক্ষা করুন। মাটি হাতে আয়না বাগান থেকে ছুটে আসলো, বলল, আব্বাস নাপিত কাকু আসলে আমিও চুল কাটা শিখবো। আজহার সাহেব আর নামিরা একসাথে হেসে উঠলো। আয়না কোমরে হাত দিয়ে বলল, হাসলে কেন দুজন? না, আমি ভেবেছি তুমিও চুল কাটবে বলবে, কিন্তু তুমি তো চুল কাটা শিখবে বলছো। তুমি বলো, আমি যখন চুল কাটা শিখে যাব তখন আব্বা আর ভাইয়ার চুল কেটে দিতে পারবো, টাকাটা বেঁচে যাবে। আর বরের চুলও কেটে দেবে, বরের টাকা বাঁচিয়ে দেবে, তাই না? আম্মা ঝাঁটা খুঁজে পাইতেছি না, তাড়াতাড়ি খুঁজে দাও তো, আমার বাগান পরিষ্কার করতে হবে। বলতে বলতে প্রস্থান করলো আয়না। আজহার সাহেব নামিরাকে বলল, বিয়ে বর এসব থেকে সে দূরে থাকতে পারলেই বাঁচে। নামিরা হাসলো সামান্য। রজনীগন্ধা সৌরভে বাগানো বাড়ির আশপাশ সুবাসিত। লাল, কমলা, হলুদ রঙের গাঁদা ফুল ফুটেছে। এখনো ছোট ছোট, তবে রজনীগন্ধার স্টিকগুলো দ্রুত বেড়েছে। 4 মাসের মাথায় এসে পড়ল সময়।
আয়না রজনীগন্ধার প্রথম স্টিক কেটে নিজের কাছে রেখে দিল। অনুরাগ তাকে রাখতে বলেছিল প্রথম ফুলটা। পাওনাদারের প্রত্যেকটা আবদার অভিযোগ শুনতে হয়। রহমত মিয়াকে দেখলে আয়না দিয়ে দেবে। 100টা স্টিক বেচার উপযোগী হলো। সেগুলো বাজারের মোড়ে দোকানে ন্যায্য মূল্যে বিক্রি করলো। আয়না তেমন লাভ জোটেনি প্রথম বিক্রি। তার ধারণাও নেই তেমন বেচা কেনা নেই। স্টিক কাটার পর আবারও পরের স্টিক দ্রুত বাড়ে। এজন্যই বলা হয় রজনীগন্ধায় লাভ বেশি। পরের বার স্টিক এলো 1 মাস পেরোতে। দোকানদার বলেছে স্টিক একটু কচি থাকতে যেন কাটে, তাহলে রজনীগন্ধার মালা দেখতে খুব সুন্দর ও সুগন্ধি হয়। আয়না তা একটু কচি থাকতে স্টিক কেটে ফেললো। গাঁদা ফুল ইতিমধ্যে তোলার উপযোগী হয়ে উঠেছে। আয়না রেনুকে নিয়ে ফুল তোলার সমস্ত কাজ করলো। প্যাকিং থেকে শুরু বিক্রি অবধি রেনু তাকে সাহায্য করলো। দোকানে পাঠানোর জন্য ভ্যান গাড়ি প্রয়োজন হলো আয়নার। ভ্যান গাড়ির কথা মনে হতেই মনে পড়লো রহমত মিয়ার কথা। রেনুকে দিয়ে রহমত মিয়াকে ডেকে আনলো আয়না। বহুদিন পর রহমত মিয়াকে দেখে আয়না জিজ্ঞাসা করলো, কি খবর? আপনাকে আজকাল দেখা যায় না কেন? আপনি আমার চাকরিটা খাইছেন আপা। এখন কি কামের জন্য ডাকছেন? ফুলের বক্সগুলো দোকানে দিয়ে আসবেন, যাতে কোনো প্রকার চাপ না পড়ে। আচ্ছা। এখন কি কাজ করেন? চায়ের দোকানে কাজ পাইলে করি, নয়তো কামলা। কোনোদিন কাজ থাকে, কোনোদিন থাকে না, এই চলতেছে। ও আচ্ছা, আপনার যখন কাজ থাকে না তখন এদিকে আসবেন। আমার বাগানটা বড় করব। আর ওই দক্ষিণ পাড়ের দিকে ফজলু কাকু আছে না, ওনার বাগান বাড়ি আর বসত বাড়িতে ফুলের বাগান করব। আপনি কি জমিতে চাষ দিতে পারেন? আর চারা রোপণের কাজ? পারি। আমার কাজ দিবেন? হ্যাঁ, তবে এখন না, আরও 1 সপ্তাহ পর। আমার সব ফুলগুলো বেচার পর হাতে টাকা আসলে তারপর। রহমত মিয়া খুশি হলো, বলল, আচ্ছা আপা, আমি আপনার কাজ করে দিব। আপনি খুশি হয়ে যা দেন। আচ্ছা, আপাতত এই ফুলগুলো দোকানে নিয়ে যান। রহমত মিয়া মাথা নাড়ল। ফুলের বাক্সগুলো ভ্যান গাড়িতে তুলে নিয়ে গেল। রেনু এসে বলল, আপা আমারে কাল কয়েকটা রজনী দিও। কাল নববর্ষ না, মেলা বেঁচে যাইব ওই কলেজের গ্যালারির কাছে। কেন? ওখানে অনেক মাইয়ার অনেক পোলা থাকে, ওরা ফুল কিনে নেয় টাকা দিয়া। রজনী ফুল তো সব্বার পছন্দ, তোমার পছন্দ না? ফুল তো সবার পছন্দ। তোমার নাম রজনী হইলে ভালো লাগতো। আমি তো মানে রজনী আপা ডাকিতে পারুম। আয়না হাসলো, বলল, তোর ভালো লাগলে ডাক। আচ্ছা, তুমি রাগী হইল, তোমারে আমারে মেলা ভাল লাগে। রাগী মানুষের অনেকেই চিনতে ভুল করে, আমি আর ছোট সাহেব ভুল করে নাই। আচ্ছা বুঝেছি, অনেক পাকা হয়েছিস। আপা তোমারে রজনী দিব না কাল? আয়না হাসলো। পড়ে থাকা কিছু গাঁদা ফুল কুড়াতে কুড়াতে বলল। কে? রেনুর প্রসঙ্গ পাল্টে বলল, কেন, তোমারে কেউ পছন্দ করে না? যে যারে পছন্দ করে সে তো তারে ফুল দেয়। তুমিও কাউকে পছন্দ করো? আমি তো তোকে খুব পছন্দ করি, তোকে দেব। আম্মাকে দেব, আব্বাকে দেব, ভাই আর ভাবিকে দেব, তোর নানাকে দেব। রেনু যেন রসিকতা করে হেসে ফেলল। হাসলি কেন রে? তুমি ছোট মায়া পোয়াদের মতো কথা কাউকে। আয়না হাসলো, বলল, মাঝে মাঝে তোর মতো ছোট সাজতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, কাল কি রজনী দিবা? নিয়ে যাস, কাল তোকে 20টা রজনীগন্ধা এমনি এমনি দিলাম। রেনু খুশি হলো। খুশিতে 2 চোখ চকচক করে উঠল তার। বলল, আপা তোমারে আমি ওই কলেজের মাঠে লইয়া যাবো, পান্তা ইলিশ খাবা। তুমি একটা লাল পাড়ের সাদা শাড়ি পরবা না? না, আমি শাড়ি পরে হাঁটতে পারি না, তাছাড়া বোরকা ছাড়া বের হই না আমি, ভালো লাগে না। তুই পরিস? আমার যে শাড়ি নাই আব্বা, আমার সাইজ করা শাড়ি কই পামো? চিন্তা নেই, আমার কাছে একটা লাল সাদা ফ্রক আছে, তুই ওটা পরিস। ওটা আব্বা আমায় ছোটবেলায় দিয়েছিল যখন প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম তখন। ওটা এখনো আছে, তুই ওটা পরিস। রেনু খুশি হয়ে গেল, বলল, তুমি এই জন্যই ভালো আপা, দেখবা তোমার বর খুব ভালো হইব, তোমারে খুব দেখতে পারবো। এই তোর প্রথম সময় পরীক্ষার রেজাল্ট দিয়েছে? ফেল মেরেছিস নাকি পাশ করেছিস? আমার কাছে পড়তে বলেছিলাম না? রেনু বিরক্ত হয়ে বলল, তোমারে কইছি একবার, তুমি আমারে পুরনো বৎসরের সকল গ্লানি জরা স্মৃতি সব ধুয়ে মুছে নতুন বছরের আগমনে উৎসব পরিবেশ গ্রামের প্রতিটা প্রান্তে প্রান্তে। কলেজের মাঠে বিশাল মেলার আয়োজন। রমনা, বটমূল, পান্তা ইলিশ, পিঠে পুলি, নাগরদোলা, আরও কত কি। রাস্তার মোড়ে মোড়ে বসেছে হরেক রকমের দোকানের পসরা। কপালের লাল পট্টিতে শুভ নববর্ষ লিখা রেনুর। গায়ের পরনে লাল সাদা ফ্রক। রজনীগন্ধা ফুলগুলো সে ডাবল দামে দিয়ে বিক্রি করেছে। রজনী আপার কাছে যদি আরও থাকে তাহলে সেগুলো এখানে নিয়ে এলে ভালো বেচা যাবে। দোকানের চাইতে ও এখানে ভালো টাকায় বেচা যাবে। রেনু তাই আয়নাকে গিয়ে বিষয়টা জানালো। আয়না বলল,
কে বিক্রি করবে? আমি করুম। আমার সাথে আমার স্কুলের বান্ধবীও আছে, দিয়া দাও সব। আর 150টার মতো আছে, ওগুলো সব বিক্রি করতে হবে। সব বিক্রি কইরা দিমু, আমারে বিশ্বাস করো। আমি তো তোকেই বিশ্বাস করি, কিন্তু আজ তোর আনন্দ করার দিন। তো কি হয়েছে? তোমার ফুল বিক্রি হইলে আমার আনন্দ আরো দ্বিগুণ বাড়বে আপা। দাও তো। আয়না সব রজনীগন্ধা দিয়ে দিল। তুমিও আসো, বোরকা পইরা আসো, এমনি মেলা দেখবা। যাব, ওখানে যদি বেশি লোক থাকে। মীরা ভাবিরেও লইয়া আসো, পানিপুরি খাইবা। পানিপুরি? হ, খাইবা। তুই যা, আমি ভাবিকে বলে দেখি, ভাইয়া যেতে বলে যাব। রেনু ফুল নিয়ে চলে গেল। আয়না নামিরাকে বললে নামিরাও যেতে রাজি হলো। আয়নাকে জানিয়ে দুজন বের হয়ে গেল। আধা ঘন্টার পথ সেখানে যাওয়া। রিক্সা করে গেলে আরো তাড়াতাড়ি যাওয়া যায়। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে কলেজ গেট পর্যন্ত দোকানের পসরা বসেছে। লাল সাদা শাড়ি আর লাল সাদা পাঞ্জাবি পরা কপত কপতিরা মাঠে নেমেছে। আয়না কিছু দূর গিয়ে দেখতে পেল রেনুকে। এদিক সেদিক দৌড়ে দৌড়ে মেয়েটা ফুল বিক্রি করছে। নামিরা বলল, আমার খিচে ভালো লাগছে না। আয়নাও হাসলো। দুজনে মিলে পানিপুরি খেলো রেনু সহ। হঠাৎ করে নামিরা বলে উঠল, আয়না, আমি বাড়ি ফিরবো। কেন? হ্যাঁ ফিরবো, তুমি একা একা যেও। আয়না এদিক ওদিক তাকিয়ে দেখলো নামিরার চাচা নওফুজ শেখকে তাদের দিকে তাকিয়ে আছে। নামিরা রিক্সা নিয়ে চলে গেল উল্টো পথে। আয়না বিরক্তি নিয়ে তাকালো নওফুজ শেখের দিকে। নওফুজ শেখ এগিয়ে এসে বলল, এই মেয়ে, তোমার না কি বিয়ে ভেঙে গেছে? কথাটা কি সত্যি? বিয়ে ভেঙেছে নয়, বিয়ে ভেঙে দিয়েছি। তোমার ভাই কি করে এখন? ছাপাখানা দিয়েছে। নওফুজ শেখ মুখ বিকৃত করে বললেন, ও, 2 টাকার ছাপাখানা? অবশ্য তোমাদের 2-1 টাকা দিয়ে চলেই যায়। তারপর বড়লোকের মেয়ে ঘুরে তুলেছ, গয়নাগাটি যা পেয়েছ তা কি খাওয়া শেষ? রাগ উঠলেও কিছু বলল না আয়না। ওভাবে কি দেখছো মেয়ে? আয়না হেসে জবাব দিল, কোটটাই পরা বড়লোকের ছদ্মবেশে দেখছি ছোট লোক। কি বললে? নিশ্চয়ই শুনতে পেয়েছেন, দ্বিতীয়বার বলতে ইচ্ছে করছে না। নওফুজ শেখ হনহনিয়ে চলে গেল। আয়না হাসলো। পথ শিশুদের খাবার বিতরণ করা হচ্ছে। দুটো লোকের হাতে বাক্স ধরা, আর সেই বাক্স থেকে প্যাকেট নিয়ে বিতরণ করছে অনুরাগ। রাস্তার একপাশে দাঁড়ানো সাহেব চৌধুরী ও অনিমার স্বামী আশরাফ। মাস 3 যেতে পথ শিশুদের খাবার বিতরণ করেন সাহেব চৌধুরী। এই নিয়ম তার আব্বাজানের করা। তিনি মরার সময় বলে গেছেন যাতে পথ শিশু আর অসহায় বৃদ্ধ মানুষদের দেখতে। সাহেব চৌধুরী বাবার কথা রাখতে নিজ ছেলেকে দিয়ে কাজটি করান। বিতরণের এক পর্যায়ে এসে ক্লান্ত হলো অনুরাগ। ঘেমে উঠল কড়া রোদের তেজে। বোতল থেকে পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। হাঁক ছাড়লো ট্রাকের ড্রাইভারকে। গলার আওয়াজ বড় করে বলল, এই ড্রাইভার, গাড়ি এক সাইডে নিন। এভাবে রাস্তার মাঝখানে দাঁড় করালেন কেন গাড়ি? আক্কেল বলতে কি কিছু নেই? আশ্চর্য। ড্রাইভার বিড়বিড় করলো, বাপে কয় একটা, বলাই কয় একটা, মাথা খারাপ কইরা দেয়। অনুরাগ পানি খেয়ে আবার কাজে লেগে পড়লো। পথ শিশুরা খাবার প্যাকেট পেয়ে খুশি হলো। কিছুক্ষণ পর একজন ছেলে এসে অনুরাগকে বলল, স্যার, অনেকগুলো প্যাকেটে ছিঁড়ে নষ্ট হয়ে গিয়েছে। অনুরাগ কপাল কুঁচকে তাকালো, বলল, তোমরা কোথায় ছিলে? কতগুলো নষ্ট হয়েছে? 20টা মতো হবে। অনুরাগ কপাল ভাঁজ করলো। রাগে কিছু বলতে গিয়েও বলল না। অতঃপর বলল, আমার সামনে থেকে যাও, আরেক বোতল পানি নিয়ে এসো দ্রুত, গলা শুকিয়ে যাচ্ছে আমার। ছেলেটা এক দৌড়ে পানি নিয়ে আসলো, অনুরাগের দিকে বাড়িয়ে দিল। অনুরাগ পানি খেতে খেতে তাকালো। রাস্তায় একটা ছোট্ট বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছে, সাদা শুভ্র রঙের রজনীগন্ধা। অনুরাগ পানি খেয়ে ডাকলো মেয়েটাকে। রেনু দৌড়ে এলো। অনুরাগ রেনুর হাতে একটা খাবার প্যাকেট দিয়ে বলল, এরকম ফুল আর কয়টা আছে? রেনু ভেবাচেকা খেয়ে বলল, আছে সাহেব, রজনী আপার কাছে। আপনার কি লাগবো? হ্যাঁ, একটা কত টাকা? সিঙ্গেল 10 টাকা, সেমি সিঙ্গেল 20 টাকা, ডবল 40। কথাগুলোকে মুখস্থ করে দিয়েছে মনে হচ্ছে। জি সাহেব, রজনী আপা মুখস্থ করাই দিছে। 100টা কত টাকা? আমি হিসাব করতে গেলে পুরোটা দিন চলে যাইব। আপনি রজনী আপার কাছে থাইকা যাই না লন। ডেকে আনো তোমার রজনী আপাকে। রেনু হাসলো মিটি মিটি, পরে বলল, রজনী আপা আইব না, আপনারে যাইতে হইব। এখানে মেলা পুরুষ মানুষ, রজনী আপা লজ্জা পায়। কোথায় তোমার রজনী আপা? ওইখানে, ওই যে বোরকা পরা মাইয়াটা আছে। অনুরাগ পানি আরেক ঢোক খেয়ে যেতে যেতে বলল, দেখি চলো, ফুল কি সব তাজা? তাজা হলেই নেব। এক্কেরে টাটকা ফুল। অনুরাগ পানি খেতে খেতে এগুলো। রেনু পেছন থেকে ডাক পড়ল, রজনী আপা, সাহেব 100টা ফুল নিব বলতেছে। আয়না ফিরল, বলল, কয়টা? রেনু হেসে হেসে বলল, 100টা না সাহেব? অনুরাগের মুখ থেকে পানি ছিটকে পড়ল। সে কাশতে কাশতে বলল, হ্যাঁ হ্যাঁ, 100, 200, 1000, 2000, পুরো বাগানটাই। আয়না রেগে তাকালো রেনুর দিকে। রেনু হাসছে মিটি মিটি। অনুরাগ আরো ঢকঢক করে পানি খেতে খেতে বলল,
রজনী ম্যাডাম, আপনার কাছে কি পানির বোতল আছে? আয়না ঘন ঘন মাথা নাড়ালো। অনুরাগ তার গাড়ির কাছে এসে আরেকটা পানির বোতল নিয়ে এলো। আয়না কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, রজনী ম্যাডাম, আপনার পুরো বাগানটাই কিনতে চাই। দাম কত? আয়না ভুরু কুচকে চাইলো। রেনুকে বলল, রেনু আমি বাড়ি ফিরছি, হ্যাঁ তুই তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা। অনুরাগ আয়নার আড়ালে রেনুকে ইশারা করলো। রেনু চলে গেল। আয়না রেনুকে চলে যেতে দেখে হাঁটা ধরলো। পা বাড়ানোর আগে বজ্র গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আয়নামতি। আয়না থমকালো, ফিরলো। অনুরাগ পানি খেতেই থাকলো। আয়না কপাল কুঞ্চন করে ভাবলো, এই অসবলোকে পানি খাওয়ার ঢং দেখে মনে হচ্ছে মদ গিলছে যেন, যত সব। আপনার কি তেষ্টা পেয়েছে আয়নামতি? পানি খাবেন? না। হাসলো অনুরাগ, বলল, দাঁড়ান, আমার প্রচণ্ড তেষ্টা পেয়েছে, আগে একটু পানি খেয়ে নিই। আয়না দাঁড়িয়ে থাকলো। অনুরাগের পানি খাওয়া শেষই হচ্ছে না। আয়নার পায়ে ঝিঝি ধরে গেল। অনুরাগ একটু একটু পানি খেতে খেতে ভাবলো, আয়নামতি, আপনাকে জ্বালাতে আমার এত ভালো লাগে কেন? আয়না চলে এলো। এক মুহূর্ত দাঁড়ালো না। অনুরাগ মনে মনে বলল, 4 মাস 10 দিন পর আপনি আমাকে দেখলেন আয়নামতি। আমি নই, আমি তো রোজ দেখি। দুপুর 2টো নাগাদ আয়ান বাড়ি ফিরল দোকান থেকে। মেজাজ চটে আছে। যেই দোকানটাতে যন্ত্রপাতি বসিয়েছে সেই দোকানের মালিক দোকানটা আবারও ছেড়ে দিতে বলেছে। ব্যবসা শুরু হওয়ার আগে এক একটা বাধা প্রতিকূলতা আসছে। বন্ধু শরীফ কাল জানালো তার খালাতো ভাই এমন একটা ছাপাখানা দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বিরোধ চলাকালীন তুমুল মারামারি আর সংঘর্ষে সব যন্ত্রপাতি ভেঙে চুরে তছনছ। আয়ান হতাশায় ভুগলো। এত সব টাকা খরচ করে নামিরার গয়না বন্ধক রেখে এত কিছু করলো। যদি এমন কিছু হয় তাহলে তো সব শেষ। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ছেলেপুলেদের কথা মতো কাজ করে না দিলে জিনিস ভাঙচুর করতে দুবার ভাববে না। আয়েশা বেগম আয়ানকে ফিরতে দেখে নামিরাকে ডাক দিল। নামিরা রান্নাঘরে ছিল। আয়েশা বেগমের ডাকে হাত মুছতে মুছতে বারান্দায় চলে এলো। বলল, কেন ডেকেছেন আম্মা? বাবু এসেছে, দেখো গিয়ে কি লাগে। আমি যাচ্ছি পাকঘরে। নামিরা মাথা নাড়িয়ে রান্নাঘরে গিয়ে আয়ানের জন্য শরবত বানালো। গিয়ে দেখলো আয়ান খাটে বসে রয়েছে, বিমর্ষ চিন্তিত দেখাচ্ছে তাকে। নামিরা গিয়ে তার পাশে বসলো। শরবতের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, মন খারাপ? আয়ান গ্লাস নিল না, তাকালো নামিরার দিকে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মেয়েটা রান্নাঘরে ছিল তাই হয়তো। আয়ান বলল, রান্না করতে পারো? হেসে ফেললো নামিরা। বলল, খালি তো আমার রান্না খেলে। ভুরু কুচকালো। আয়ান বলল, রান্না করতে পারো? আমার রান্নার মতোই লেগেছিল। আমার কাছ থেকে শিখেছি তাই। আগে খেয়ে নাও তো। আয়ান গ্লাস নিল, ঢকঢক করে 3 ঢোক খেয়ে বাকিটুকু রেখে দিল। তারপর বলল, চাকরির খোঁজ করা দরকার, ছাপাখানাতে কাজ হবে না বোধ হয়। কেন? এদিকে তাকাও, কে কি বলেছে তোমাকে? আয়ান নামিরার দিকে ফিরল, বলল, আবার ভয় লাগছে মীরা, যদি ঠিকঠাক ব্যবসা দাঁড় করাতে না পারি তাহলে সব শেষ হয়ে যাবে। তোমার গয়না। বাকিটুকু বলতে দিল না নামিরা। শাড়ির আঁচল টেনে আয়নের কপাল মুছে দিতে দিতে বলল, তুমি শুধু তোমার মনের কথা শোনো, নিজেই নিজের বন্ধু হও, নিজেই নিজের শক্তি হও। আমরা যখনই কিছু করতে যাই তখনই হাজার মানুষ হাজারটা কথা বলে। সব কি শুনতে আছে বড়বাবু? আয়ান কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, তুমি এমন কেন মীরা? তোমার মা বাবার কাছে যেতে ইচ্ছে করে না? নামিরা বদনখানি নিমিষে অন্ধকারাচ্ছন্ন হয়ে এলো। ইচ্ছে করে, কিন্তু কি কিন্তু মীরা? আমার নিজেকে অপরাধী মনে হয়। মনে হয় কারো মা বাবার কাছ থেকে আমি তাদের সন্তানকে আলাদা করে ফেলেছি। আবার খারাপ লাগে মীরা, তুমি বুঝবে না। কি বলতে চাইছো তুমি? আয়ান ওর দিকে ফিরল, বলল, মীরা, তোমার উচিত তোমার মা বাবার কাছে যাওয়া, দেখে আসা। নামিরা কিছু বলল না। তারও যেতে ইচ্ছে করে মা বাবার কাছে, কিন্তু সে যেতে পারে না, কারণ তারা বলে চলে আয়। একেবারে এই শব্দটা সে শুনতে পারে না, সে সহ্য করতে পারে না। আয়ান নামিরাকে চুপ থাকতে দেখে ডাকলো। মীরা। নামিরা চোখ তুলে তাকালো। আয়ান বলল, দেখতে যাবে? নামিরা কাপা গলায় বলল, যদি আসতে না দেয়? মৃদু হাসলো। আয়ান বলল, আমি নিয়ে আসবো। বাচ্চাদের মতো কেন কথা বলো মীরা? নামিরা মৃদু মাথা চাকালো, বলল, আচ্ছা যাবো, তুমি যাবে না? আয়ান মাথা দুলিয়ে বলল, না, তোমাকে দিয়ে আসবো, আবার ওখানে কাজ নেই। নামিরা বিমর্ষ চেহারায় তাকালো। আয়ান তার গালে হাত রেখে বলল, মন খারাপ করো না মীরা, একদিন সব ঠিক হয়ে যাবে। নামিরা হাতের উল্টো পিঠ দিয়ে ভিজে আসা চোখ মুছল। ফজলু মিয়ার বাগান বাড়িতে জমি চাষ চলছে। রহমত মিয়া নিজেই সব কাজ করতে পারবে বলেছে আয়নাকে। আয়না তাই আর কাউকে নিযুক্ত করলো না। রহমত মিয়া যা দেয় তাতেই খুশি হয়। এখন কম দিলেও পরে কিছু টাকা বাড়িয়ে দেবে সে। রাস্তার পাশে দোকান থেকে গরম গরম সমুচা কিনে নিয়ে এলো রেনু। আয়নাকে ডেকে বলল, আপা, সিঙ্গারা পাই নাই, সমুচা পাইছি, লইয়া আইছি। সমস্যা নেই, আমি চুলায় চা বসিয়েছি। রহমত মিয়াকে চা করে দিই। এদিকে আয়, আমি চুলার আগুনটা ধরাতে পারছি না। রেনু চুলার কাছে আসলো, বলল,
তুমি তো রান্নার কাজ করো নাই, তাই পারো না, আমি পারি, সরো। আয়না সরে পড়ল। রেনু মাটির চুলায় ফু দিয়ে আগুন তুলল, তারপর চা করে রহমত মিয়াকে দিল। আয়নাকে বলল, আপা, চারা কখন কিনতে যাবো? রমত ভাইও কি যাইবো? হ্যাঁ, আমরা 3 জনই যাব। আমি কি একা আনতে পারবো নাকি? ঠেলা গাড়ি লইয়া যাইবা, ভাইজানের ঠেলা গাড়ি আছে। ভ্যান গাড়ি আছে না? না, ওটা ভাড়া লইয়া চালাইতো, ঠেলা গাড়ি করে আনমো আপা, আমরাও সইরা সইরা আসতে পারুম। ঠিক আছে, আজ যাব, কালকে চারা লাগিয়ে দেব। আমার সামনে পরীক্ষা, বুঝলি? সব তোদেরকেই দেখতে হবে। তাছাড়া আমি তো এখানে এসে সারাক্ষণ বসে থাকতে পারবো না। আমি আছি না, তোমার চিন্তা করার দরকার নাই। আয়না হাসলো, বলল, আচ্ছা, একটা কথা জিগাই, বল। ছোট সাহেবের সাথে তোমার বিয়া হলে কি তুমি খুশি হইতা? আয়না সরাসরি বলল, না। কেন? কারণ ওটা শ্বশুর বাড়ি নয়, ওটা আমার জেলখানা হতো। আমি এমনিতেও বিয়েতে রাজি ছিলাম না, আব্বার জন্য মত দিয়েছিলাম। রেনু ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা, তো তুমি ছোট সাহেবরে দেখো নাই বিয়ের আগে? ছবিতে দেখেছি, এর আগে দেখিনি। তাছাড়া উনি তো বোধহয় বিদেশ থেকে এসেছে, এখন এখানে চাকরি নিয়েছে। হ, চৌধুরী পোলা না, কিন্তু তোমার সাথে বিয়া হইলে আমি খুশি হতাম। এখন যদি অন্য কারোর লাগে বিয়া হয় আমার খারাপ লাগবো। ছোট সাহেবের লগে তোমার মা নাই। আয়না হঠাৎ জোরালো ধমক দিল। এক ধমকে কেঁপে উঠল রেনু। রহমত মিয়া ঘাড় ঘুরিয়ে তাকালো। আয়না বলল, সবসময় পাকা পাকা কথা। লেখাপড়ায় যদি এত মনোযোগী হতি তাহলেই হতো। যত সব ফালতু কথা, ছোট মেয়ে ছোট ছোট কথা বলবি। রেনু মুখ কালো করে ফেললো, চলে গেল। আপা তারে এইভাবে বকলো, সে আপার সামনে যাবে না কখনো। আয়না পরে ভাবলো সে কি একটু বেশি বকে ফেললো। কত কাজে লাগে মেয়েটাকে। রেনু সেই যে রাগ করলো আর আয়নার সামনে যেতে চাইলো না। সন্ধ্যায় চারা কিনতে যাওয়ার সময় আয়না বাগান বাড়িতে এসে ফজলু মিয়াকে জিজ্ঞাসা করলো, রেনু কোথায়? ফুলবানু, তুই ওরে বকলি তো, তাই মেলা রাগ করছে, কাজ যেও। আয়না তাকে খুঁজে বের করলো। রাস্তার পাশে ঘোরাঘুরি করছে মেয়েটা। আয়নাকে দেখে পালাতে চাইলো। আয়না তাকে দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরলো, বলল, আরে পাগলি, আপার উপর রাগ করতে আছে নাকি? ছোট্ট রেনু কেঁদে দিল। আয়না বলল, আচ্ছা ঠিক আছে, আর কখনো তোকে বকবো না আমি, কান্না বন্ধ কর। রেনু অনেকক্ষণ পর কান্না থামালো। আয়না তার হাত ধরে হেঁটে গেল রাস্তার পাশে। রহমত মিয়া ঠেলা গাড়ি নিয়ে এসে বলল, তোর গুসা কমছিনি রে রেনু? আর বলবে না, কি কান্না তার! আদর করিয়ে আর বকতে পারবো না, এটা কোনো কথা? রহমত মিয়া হাসলো। আয়না রেনুকে নিয়ে ঠেলা গাড়িতে উঠে বসলো, বলল, পারবেন আপনি? বসে থাকো, পারুম না কেন? ঠেলা গাড়িতে চড়ে চড়ে আয়না আর রেনু চারার দোকানে চলে গেল। রজনীগন্ধার কন্দ, গাঁদা ফুলের চারা আর জারবারার চারা কিনলো। ফেরার সময় আয়না অর্ধেক ঠেলা গাড়িতে চড়ে চড়ে আসলো। বাকি পথে নেমে গেল রহমত মিয়ার কষ্ট হবে ভেবে। ঠেলা গাড়ির পেছনে ঠেলে দিয়ে আসতে শায়েক চৌধুরী দেখলো আয়নাকে গাড়িতে বসা অবস্থায় চেয়ে রইল। আয়না এদিক ওদিক তাকিয়ে মুখ মুছল। রহমত মিয়াকে বলল, ভ্যান গাড়ি ভাড়া করলে ভালো হতো। ভ্যান গাড়ি তো আমার না আপা। আয়না পানি খেলো সামান্য। রেনু বলল, আপা, আর তো বেশি দূর নাই, চলো চলো। আয়না ঠেলা গাড়ি ঠেলে দিতে চোখ গেল শায়েক চৌধুরীর দিকে। শায়েক চৌধুরী তাকে তাকাতে দেখে মুখ ফিরিয়ে নিল। আয়না কপাল ভাঁজ করে চেয়ে রইল। শায়েক চৌধুরীর গাড়ি এসে থামলো আয়নার কিছুটা দূরে। তিনি গলা বের করে দিয়ে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, এই এতগুলো চারা কোথায় যাচ্ছে? আয়না জবাব দিল না। রেনু বলল, আমাদের বাগান বাড়িতে যাইতেছে। শায়েক চৌধুরী রহমত মিয়াকে ডাকলো, বলল, আমাদের বাগান বাড়িতে গিয়ে চারাগুলো দিয়ে আয় মালের কাছে, তোরা আড়ি গাড়ি কিনে নে। আয়না বলে উঠল, অসম্ভব, এগুলো আমি কিনেছি, ওখানে চারা নেই তেমন। যেগুলো আছে ওগুলো ভালো না, আমি এগুলো বেছে বেছে নিয়েছি। শায়েক চৌধুরী ধমকালেন। রহমত মিয়াকে বললেন, এই রহমত, তোকে কি বললাম শুনিসনি? রহমত মিয়া ভয়ে ভয়ে জবাব দিল, জি বড় সাহেব, নিয়ে যাইতেছি। শায়েক চৌধুরী গাড়ি থেকে নামলেন। জিজ্ঞাসা করলেন, কত টাকা এগুলো? 2500 টাকা হুজুর। শায়েক চৌধুরী 3000 টাকা দিলেন। আয়নাকে বললেন, এই মেয়ে নাও, আমার বাগান বাড়িতে কাজ চলছে, আজই চারা রোপণ করতে হবে, চারা কিনে নিও। আয়না ফোঁসফোঁস করলো রাগে। তারপর আর দাঁড়ালো না, হনহনিয়ে চলে গেল। শায়েক চৌধুরী টাকাগুলো রেখে দিলেন। বললেন, বেয়াদব মেয়ে, আমি আরো ছেলের বউ করতে চেয়েছিলাম। ঘরে এসে আম্মা আব্বাকে ডেকে সারা হলো আয়না। আয়েশা বেগম দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে? আয়নার আগে কিরমির করতে করতে বলল, আমার সব চারা নিয়ে গেল ওই চৌধুরী সাহেব। ওই চৌধুরী নিয়ে গেল সব চারা, সব নিয়ে গেল আমার চারা। আমি এদের একটা কেউ ছাড়বো না। তবা তবা, কেউ শুনলে সর্বনাশ হয়ে যাবে। থাকগে, কপালে যা। কপাল? আম্মা,
আমি কত কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি জানো, মাটি জোগাড় করেছি, ওই চৌধুরীদের ছাড়বো না আমি। আজহার সাহেব মেয়ের রাগ কেমন তা জানেন, তিনি ভয়ে ভয়ে থাকলেন। কি না কি করে বসে মেয়েটা। রাতের খাবারটা খেলো না। আয়না দরজা বন্ধ করে সেই ঢুকেছে, আর খোলার নামগন্ধ নেই। যতই সে রাগ দেখাক, চৌধুরীদের সাথে তর্কে কি করে যাবে সে? টাকাগুলো না নিয়ে বড্ড ভুল হয়ে গেছে। সবসময় রাগটাই সবকিছু সর্বনাশের মূল কারণ হয়। আয়না না পারলো চিৎকার করে কাঁদতে, না পারলো কারো উপর রাগ ঝাড়তে। পরদিন দুপুরবেলা রেনু এসে বলল, আপা, চৌধুরীদের বাগান বাড়িতে কোনো গাছ লাগাই নাই, ওগুলো ওদের অন্য বাগান বাড়ি থেকে পাঠাই দিছে। তোকে কে দেখে আসতে বলেছে? ওসব বলবি না আমার সামনে। রেনু চুপ করে গেল। রহমত মিয়া এসে হাসি হাসি মুখে বলল, আপনার চারা লয়ে আইসি, তাড়াতাড়ি আইসা দেখে। আয়না উঠে দাঁড়ালো। চারা? কোত্থেকে? আমার চারা? শহরের বাজার থেকে 2 ঘন্টা ভ্যান গাড়ি চালাই লয়ে আইসি, এগুলোতে ভেজাল নাই। টাকা কোথায় পেয়েছেন? রহমত মিয়া চুপ করে থাকলো। আয়না ধমকে বলল, কি হলো? রহমত মিয়া পকেট থেকে একটা সাদা কাগজ বের করে দিল। আয়না চট করে নিল কাগজটা, তাতে লেখা, বাবার কাজে আমি দুঃখিত আয়নামতি, আপনি বাবার উপর রেগে থাকবেন না। রহমত মিয়া আমাকে এসে সব বলায় আমি সব জানতে পেরেছি এবং চারা কিনতে শহরে পাঠিয়ে দিয়েছি, আপনি মন খারাপ করবেন না। আয়না কাগজটা মুচড়ে নিল। রহমত মিয়া বলল, আপা আর রাগ করো না, দেখো 2,500 টাকার বদলে 4,000 টাকা চারা পাইছো তুমি, তাও আবার ভালো মানের। আপনার ছোট সাহেবকে বলে দেবেন এসব চারা আমি নেব না, আমি চাই না এসব। নিয়ে যান। কিন্তু নিয়ে যান বলছি, যান নিয়ে আসুন। আয়েশা বেগম আর নামিরা হতভম্ব। চৌধুরী বাড়ির ছেলে আয়নাকে লেখা পাঠিয়েছে। আয়েশা বেগম চিচি করে উঠে বললেন, আনা, তোর সাথে ওই বাড়ির ছেলের কথা হয়? তুই? আয়না বিরক্ত হলো মায়ের কথায়, বলল, সবসময় খারাপ ধ্যান ধারণা পুষে রাখো কেন আম্মা? লেখা পাঠিয়েছে তো কি হয়েছে? রহমত মিয়া চারাগুলো নিয়ে চলে গেল। অনুরাগ রহমত মিয়াকে চারা সহ ফিরে আসতে দেখে বলল, কি সমস্যা? আপা চারা রাখবো না কইছে। অনুরাগ বিস্ময় নিয়ে বলল, কেন? আমি এমনি এমনি পাঠাইনি। আপা মেলা রাগ কইরা আছে, কারো কথা শুনলেই খেলিয়ে উঠতেছে। আমি গাড়ি নিয়ে আসি, তুমি আমার গাড়ির পিছু পিছু আসো। রহমত মিয়া অবাক হয়ে বলল, আপনি যাবেন ছোট সাহেব? আপনার বাবা যদি শোনে? আমি সামলে নেব, এসো আমার পিছু পিছু। চারাগুলো নিয়ে আমি কি করব এখন? আয়নামতির বোঝা উচিত ছিল। আয়েশা বেগমের প্যানপ্যানানি কানে ভেসে আসছে আয়নার। আজহার সাহেব কপাল ঢেকে বসে আছেন হুইল চেয়ারে। নামিরা কি করবে কিছু বুঝে উঠতে পারছেন না। এই সময় আয়ান থাকলে ভালো হতো। আজকে বিকেলে তাদের বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার কথা ছিল, কিন্তু কি হচ্ছে এসব? আয়েশা বেগমের হঠাৎ হঠাৎ গর্জন আর কান্না গলা ভাসছে। এই মেয়ে দুঃখ সুখ বুঝে না, তাদের মান সম্মান বুঝে না, যা ইচ্ছে তাই করে। কখন যে একটা ভালো পাত্রে বিয়ে দিতে পারবেন কে জানে। তার উপর এত অশান্তি, যার সাথে বিয়ে ভেঙেছে তার সাথে আবার কিসের কথা? টিন গেটের অপর পাশ থেকে গাড়ির হর্নের আওয়াজে হুঁশ ফিরল সবার। নামিরার বুক কেঁপে উঠল, খুশিতে চোখ দুটো ছলছল করে উঠল। তার বাবা আসেনি তো? আয়েশা বেগম বলল, গাড়ি কারবো? আল্লাহ, আমার তো ভয় লাগতেছে। রহমত মিয়া ঢুকলো। আয়নাকে ডাক দিয়ে বলল, আপা একটু বাহির হন, জরুরি দরকার। আয়না বের হলো ঘর থেকে, বলল, কি হয়েছে? রহমত মিনমিন করে বলল, একটু টিন গেট পার হয়ে আসেন। আয়না বের হলো রহমত মিয়ার পিছু পিছু। গাড়ি দেখে বুঝে নিল সবটা। টিন গেট পার হতে গিয়ে হলো না, ভালো করে মাথা ঢেকে নিল ওড়না দিয়ে। অনুরাগ ওড়নার খানিকটা অংশ দেখে গেটের বাইরে থেকেই বলল, শুনতে পাচ্ছেন আয়নামতি? আয়নামতি ডাকায় বিরক্ত হলো। আয়না দেখালো না, বলল, বলুন। ওখান থেকে সামনে যেতে পারবো না। অনুরাগ ওখানেই দাঁড়িয়ে বলল, আপনি চারাগুলো ফেরত পাঠিয়েছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। চারাগুলো রাখুন, প্রথমবার ফুল ফুটলে 1,500 টাকার ফুল পাঠিয়ে দেবেন চৌধুরী বাড়িতে, ব্যাস। আয়না দাঁতে দাঁত চেপে বলল, পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন চারাগুলো রাখুন, ফিরিয়ে দেবেন না। আর যাই হোক, রাগের বশে নিজের ক্ষতি করা আপনার মতো বুদ্ধিমতির কাজ নয়। আয়না চলে গেল। কাগজে কত টাকার ঋণ হয়েছে তা লিখে সাথে লিখে দিল। এই কাগজটা যত্ন করে রাখবেন, ঋণ শোধ করে দেবো। আর আয়নামতি ডাকটা বন্ধ করুন দয়া করে, বিরক্ত হই আমি, আপনার বোঝা উচিত। আয়না আবার বের হয়ে এলো। আয়েশা বেগম চোখ পাকিয়ে তাকিয়ে আছে তার দিকে। আয়না কাগজটা রহমতের হাতে দিয়ে দিল, ঘরে চলে এলো। অনুরাগ কাগজটা হাতে নিয়ে চলে গেল, একটু স্বস্তি পেল। বাড়ি ফিরতে আনহিতা হাসি হাসি মুখে বলল, সোহাগ, তোমার জন্য মেয়ে দেখেছি একটা, খুব সুন্দর ভালো শিক্ষিত একটা মেয়ে। এইবার খুব জমকালো ভাবে তোমার বিয়ে হবে। মেয়েটার ছবি তোমার ঘরে বালিশের নিচে রাখা আছে। অনুরাগ চলে গেল ঘরে। আয়নার দেওয়া কাগজের লেখাটুকু পড়ে হাসলো। কাগজটার উল্টো পিঠে লিখল, আপনি সাহসী স্পষ্টবাদী দেখে মুগ্ধ হয়ে আমি আপনাকে আয়নামতি ডাকি। আয়নামতি, আপনি কেন অন্য কিছু মনে করছেন? আর যাই হোক, আমি কখনোই আপনার অস্বস্তির আর বিরক্তির কারণ হব না। আমি কারো বিরক্তির কারণ হতে পছন্দও করি না। সে যাই হোক,
আপনি জয়ী হন আপনার জীবন যুদ্ধে, এগিয়ে যান, শুধু থেমে যাবেন না প্লিজ। আপনাকে থেমে যাওয়া মানায় না। লেখাটা আয়না পেল 2 দিন পর। তখন সে ব্যস্ত বাগানের কাজে, পড়ার সময়টুকু পেল না, কিংবা সময়টুকু তার দিতে ইচ্ছা হলো না। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে, পাখিদের তখন নিড়ে ফেরার তারা। হাঁটুরে যাচ্ছে হাটে, রাস্তায় 2-1টা রিক্সা যাচ্ছে। আয়নের হাতের মুঠোয় নামিরার হাত। রিক্সা ডাকতে রিক্সাওয়ালা এলো, জিজ্ঞাসা করলো, কই যাইবেন? শেখ বাড়ির দিকে যাব, যাবেন? হ জামু। আপনি কি শেখ বাড়ি জামাই বাবু? হ্যাঁ। আয়ান নামিরার দিকে তাকালো, পরে বলল, যে রিক্সায় উঠে বসলো দুজন। আয়ান রিক্সার হুড নামিয়ে দিল, বলল, মীরা চাইলে নিকাব খুলে ফেলতে পারবে, কেউ দেখবে না। নামিরা মাথা নাড়ালো। না না, খুলবো না, খারাপ লাগছে না। ঠিক আছে। নামিরা তার অন্য হাত রাখলো আয়ানের হাতের উপর, বলল, আমার ভয় লাগছে আয়ান, বাবা যদি তোমাকে কিছু বলে। হাসলো আয়ান, বলল, আবার ভয়? তুমি কি বাচ্চা মীরা? আর তাছাড়া বলবে না কেন? আমি ওনার মেয়েকে তো রাজধানী করে রাখতে পারিনি। নামিরা কড়া গলায় বলল, কি বলছো এসব? বাবা বলার আগে তুমি নিজে এসব বকবক করতে থাকো। আমি কি কখনো বলেছি আমি অসুখী, আমি ভালো নেই? বলেছি? মৃদু হাসলো আয়ান, বলল, আচ্ছা ঠিক আছে, বলবো না আর। নামিরা রেগেই থাকলো। আয়ান বলল, রাগ কেন মীরা? আমাদের তো অনেকদিন দেখা হবে না, এই সময় রাগ করা শোভা পায়? নামিরা তাকালো আয়ানের দিকে, বলল, কয়দিন দেখা হবে না? এই তো বেশি দিন না, তোমাকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো, চিন্তা করো না তো ওসব নিয়ে। যতদিন ওখানে থাকো ততদিন সবার সাথে হাসি খুশি থেকো। নামিরা তার বাহু জড়িয়ে ধরলো, কাঁধে আলতো করে মাথা রেখে বলল, আম্মা আসার সময় কি বলেছে জানো? বলেছে, শোনো বউ, যাচ্ছ যাও, কিন্তু মনে রেখো এইটাই তোমার ঘর, এটাই তোমার বাড়ি। বাপের বাড়ি বেশি দিন থাকতে নেই, তাড়াতাড়ি চলে আসবে। আমার এখনও এমন খারাপ অবস্থা হয়নি যে ছেলের বউকে বাপের বাড়ি রেখে আসতে হবে। কথাটা বলেই নামিরা হাসলো, আয়ানও হাসলো, বলল, আম্মা ভালো কথাও কড়া করে বলে। আমি বুঝে গেছি আম্মাকে, চিনিও, আর এটাও বুঝে গেছি আমি সত্যি সত্যি একটা ভালো সংসার পেয়েছি। আয়ান শক্ত করে তার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। হাতের উল্টো পিঠে বিশ্বাস, ভরসা, আস্থা, ভালোবাসা এঁকে দিয়ে বলল, মীরা কাঠফাটা রোদেলা একটা দিনই তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কলেজের বারান্দায়, মনে আছে তোমার? নামিরা ছোট্ট করে আওয়াজ করলো, হুম। তুমি আচমকা কোথা থেকে এসে জিজ্ঞেস করে বসলে, শুনুন প্রথম বসে ক্লাসরুমটা কোথায়? আমি হঠাৎ চমকালাম, কারণ আমাদের ক্লাসের কোনো মেয়ের সাথেও আমি কখনো কথা বলিনি। আসলে জমতো না, একরোখা ছিলাম প্রচণ্ড। পরে দেখলাম এই মেয়েটা তো প্রথম বর্ষের, তাই দেখিয়ে দিলাম রূপটা। যা, আর বলবে না ওসব, ওগুলো মনে পড়লে আমার কেমন জানি লাগে, ভয় করে। আয়ান হেসে উঠলো, উচ্চস্বরে বলল, আবারও ভয়? এক বাড়িতে পৌঁছাতেই রিক্সা থেমে গেল। বাড়ির সামনের গেটে দারোয়ান দাঁড়ানো। নামিরাকে আর আয়ানকে দেখে ছুটে বাড়ির ভেতর চলে গেল। হন্তদন্ত এলোমেলো পায়ে হেঁটে কিংবা দৌড়ে ছুটে এলো নামিরার মা নাজমা বেগম। নামিরাকে দেখে শাড়ির আঁচল টেনে মুখ বুঝলো, কেঁদে দিল। নামিরা মাকে দেখে থমকে দাঁড়ালো। মায়ের ভেজা চোখ দেখে ভিজিয়ে উঠল তার চোখও। মায়ের দিকে এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করার আগে নাজমা বেগম জড়িয়ে ধরলো মেয়েকে আষ্টে পৃষ্ঠে। মুখটা দুহাতে রাজলে ধরে চুমু আঁকলো অসংখ্য। নামিরা মায়ের মুখ মুছে দিয়ে বলল, কেমন আছো মা? নাজমা বেগম কাঁদতে কাঁদতে বললেন, তোর এখন আসার সময় হলো? মাকে দেখতে ইচ্ছে করে না তোর? পরের ছেলে পেয়ে আমাদের ভুলে গেলি কি করে? নামিরা জমানো অভিমান উপচে পড়ল, বলল, বিয়ে দিলে মা, বিয়ের পর দিনও গেলে না কেউ। আমি ভাবলাম পরে যাবে, তারপরও গেলে না। তোমরা তো আমার খোঁজ নাও না মা, বাবাও নেয় না। বাবা এই গ্রাম ওই গ্রামে কত দিকেই যায়, অথচ নিজ গ্রামের ভেতরেই নিজের মেয়ের শ্বশুর বাড়িতে যেতে পারে না। বিয়ে দিয়ে দিয়েছ তাই কি পর হয়ে গেলাম মা? আয়ান এগিয়ে গেল, নামিরাকে বলল, মীরা এসব কথা থাক না। নাজমা বেগম তাকালো আয়ানের দিকে। আয়ান সালাম করলো। নাজমা বেগম মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বেঁচে থাকো, ভালো থাকো বাবা, আসো বাড়িতে। না আমি যাব না, আমার একটু কাজ আছে। না এখন যেও না, থাকো না বাবা। আয়ান নামিরার দিকে তাকালো, বলল, মীরা। নামিরা কিছু বলতে দিল না। নাজমা বেগম যেতে যেতে বলল, আয় আয়, আমি তোর বাবাকে ফোন করে বলি। নামিরা আয়ানের হাত থেকে ফলমূল আর ব্যাগটা নিয়ে যেতে যেতে বলল, আসো, আচ্ছা থেকে যাবে। আয়ান জোরে ডাকলো। মীরা। নামিরা ফিরল। আয়ান হেঁটে তার সামনে গিয়ে বলল, এমনটা কথা ছিল না মীরা, আমি যাব না। নামিরা দুই চোখ ছলছল করে উঠল। মীরা আমি আসবো তো, কিন্তু এখন না। নামিরা রেগে বলল, যাও, বাধা দেব না, যাও না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু থাকবো না আমি, বলে রাখলাম। নামিরা কিছু বলল না। সন্ধ্যায় ফিরল নওয়াজ শেখ আর নওফুজ শেখ। আয়ানকে দেখলো। আয়ান সোফায় বসা ছিল। নামিরা আসলো। নওয়াজ শেখ মেয়ের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। নওফুজ শেখ বলল, নামিরা কখন এলে? নামিরা এগিয়ে গেল। বাচ্চা চার পা ছুঁয়ে সালাম করলো। বলল, এই তো আসরের আজানের পর। আচ্ছা, সবার জন্য চা নিয়ে এসো। নামিরা মাথা দুলালো। আয়ানের দিকে তাকিয়ে বলল, আয়ান, বাবার চাচু। আয়ান দাঁড়িয়ে পড়ল আর চোখে নওয়াজ শেখের দিকে তাকালো। তারপরই চোখ ফিরিয়ে নিয়ে বলল, আমাকে যেতে হবে মীরা। ভারী বেয়াদব ছেলে তো, একটা সালাম দেওয়ারও প্রয়োজন মনে করলে না। এই, তোমার মা বাবার শিক্ষা? আয়ান তীক্ষ্ণ চোখে তাকালো। নামিরা গিয়ে দাঁড়ালো আয়ানের পাশে। হাতটা ধরে বলল, আয়ান চলো আমার ঘরে। আয়ান হাতটা ছাড়িয়ে নিল। নওফুজ শেখের উদ্দেশ্যে বলল, সালাম, আপনি সালামের মর্ম বুঝেন? সালাম শুধু একটা ফর্মালিটি নয়, আমি সালাম দিলে আপনি নিতেন? নওফুজ শেখ হেসে উঠলেন। উচ্চস্বরে বললেন, কেন নিতাম না? ঠোঁট বাঁকা করে হেসে উঠল। আয়ান বলল, তাহলে চাকরি খুঁজতে গিয়ে যখন আপনাকে সালাম দিয়েছিলাম, তখন কেন বলেছিলেন ছোট লোকদের সালাম আপনি পায়ে ঠেলে দেন? ছোট লোক এটা তাহলে স্বীকার করছো? নওয়াজ শেখ বিরক্তিসূচক শব্দ করলেন। বললেন, নফুজ, তুই যা ঘরে যা। নওফুজ শেখ ধারালো চোখে আয়ানকে দেখে চলে গেল। আয়ান বলল, আমি আসছি মীরা। দাঁড়াও। নামিরা ভয়ে ভয়ে ঢোক গিলল। আয়ান দাঁড়ালো। নওয়াজ শেখ বলল, নামিরা, তুমি উপরে যাও। নামিরা ভয়ে ভয়ে বলল, বাবা আমি। নওয়াজ শেখ গর্জন করে বললেন, এ কথা একবারের চাইতে দুবার বলতে পছন্দ করি না। নামিরা আয়ানের দিকে তাকালো ভেজা চোখে। আয়ান চোখ সরিয়ে নিল। নামিরা অনিচ্ছা সত্ত্বেও চলে গেল, কিন্তু আড়ালে দাঁড়িয়ে চোখ রাখলো আয়ান আর বাবার উপর। নওয়াজ শেখ সোফায় বসলেন। আয়ানকে বললেন, বসো। আয়ান বসলো না। বলল, কি করছো আজকাল? শুনছি ছাপাখানা দিয়েছো। আয়ান সরাসরি বলল, জি, আবার তার ঘুষখোর মামা চাচা নেই যে সরকারি চাকরি দেবে। নওয়াজ শেখ নিজেকে শান্ত রাখলেন। বললেন, ছাপাখানা দিতে টাকা কোথায় পেয়েছো? নামিরা দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, ওর বড় খালাম্মার স্বামীর কাছ থেকে ধার নিয়েছে। তুমি কেন এলে? তোমাকে কে বলতে বলেছে? যাও। নামিরা আবারও চলে গেল। আয়ান বলল, না, মীরার গয়না বন্ধক দিয়েছি। নওয়াজ শেখ হেসে ফেললেন। বললেন, তাই নাকি? বাহ, দারুণ কাজ করেছো। আয়ান সরু চোখে তাকালো। নওয়াজ শেখ বললেন, ML কোম্পানিতে চাকরি নাওনি কেন? 12,000 বেতন ছিল। ইচ্ছে হয়নি। ইচ্ছে হয়নি নাকি নওফুজকে দেখে? জানেন যখন আবার জিজ্ঞেস করছেন কেন? সংসার কিভাবে চলে? তোমার আব্বা তো পঙ্গু, টাকা কোথায় পাও? নাকি চুরিচামারি করো? আয়ানের আত্মসম্মানে তীব্র আঘাত হানলো যেন। নামিরা আবার ছুটে এলো। বলল, বাবা এভাবে কথা বলছো কেন? ও চুরি চামারি কেন করবে? চুপ, তুমি আমার মুখে মুখে তর্ক করতে এসেছো? মীরা। নামিরা ফুপিয়ে কেঁদে উঠল। নাজমা বেগম আর নওফুজ শেখের স্ত্রী হামিদা বেগম চলে আসলেন। নামিরাকে নিয়ে গেলেন। আয়ান বলল, আপনি কি আমাকে অপমান করার জন্য দাঁড় করিয়েছেন? কোনটা অপমান? সত্যি বললে তুমি এত অপমান বোধ করো কেন? আমার মেয়েকে বিয়ে করে কি কি দিয়েছো তুমি? চেহারা দেখেছো ওর? কোথায় আগে নামিরা, কোথায় এখনকার নামিরা? শুকিয়ে গেছে মেয়েটা। আর গায়েটা কি ধরনের শাড়ি? আমি এরকম কাপড় চোপড় কখনো পরিয়েছি আমার মেয়েকে? তোমার মনে হচ্ছে না তুমি শেষ করে দিয়েছো ওর জীবনটা? খাইয়ে দাইয়ে আদর যত্ন করে বড় করেছি কি ওই কুড়ে ঘরে পড়ে থাকার জন্য? আর কতবার কথাগুলো বলবেন? বিয়ের আগেও একবার বলেছেন, তাছাড়া সব জেনে শুনেই তো বিয়ে দিয়েছেন। বাধ্য হয়ে দিয়েছি। বাধ্য, বাধ্য না হলে এত ছোট লোকের সাথে সম্পর্ক জড়াই? আয়ান গটগট করে হেঁটে বের হয়ে গেল বাড়ি থেকে। নামিরা আর ভাই নাবিল আয়ানকে দেখে দৌড়ে গেল। বলল, ভাইয়া চলে যাচ্ছেন কেন? আজকে থাকেন। আয়ান হাসলো মৃদু, মাথা চাপড়ালো। বলল, ইনশাল্লাহ থাকবে একদিন, তবে আজ না। নাবিল মাথা দুলিয়ে চলে গেল। আয়ান বাড়ির গেট পেরোনোর আগে নামিরার গলার আওয়াজ শোনা গেল। আয়ান পিছু ফিরল। নামিরা দ্রুত পায়ে দৌড়ে এসে জাপটে পড়ল তার বুকে। এলোমেলো সুরে কেঁদে দিল। আয়ান হাত রাখলো তার মাথায়। বলল, মীরা শুধু শুধু আমাকে থাকতে বললে। নামিরার কান্না থামে না। আয়ান তার মুখ তুলল। চোখের পানি মুছে দিতে দিতে বলল, আসি, ভালো থেকো। নামিরা আবার শক্ত করে জড়িয়ে ধরল। বলল, না। আমি নিয়ে যেতে আসবো।
সারো, দারুণ আছে। নামিরা ফোপাতে ফোপাতে মুখ তুলল। আয়ান দুই হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুখ মুছে দিল। তে আবারও ভিজল দুগাল। আয়ান বলল, তোমার বাচ্চামো গেল না মীরা। আমার জন্য তোমাকে কটু কথা শুনতে হয়। আমি তোমার জীবনে না আসলে এমনটা হতো না। একদম না। তুমি আমার জীবনে না আসলে আমি এত ভালোবাসা কোথায় পেতাম? এই ছোট লোকদের ভালোবাসার জন্য অনেক বড় মনের দরকার পড়ে মীরা। কয়জনের আছে? নামিরা আবারও জড়িয়ে ধরল তাকে। আয়ান নিজেকে ছাড়িয়ে নিল। নামিরার ললাটে দীর্ঘ চুম্বন করে বলল, ভালো থেকো মীরা, কোনো চিন্তা না। হ্যাঁ, আমি নিয়ে যেতে আসবো। নামিরা এদিক ওদিক তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মুখ তুলে আয়ানের মাথা নিচে নামিয়ে এনে কপালে চুমু খেলো দীর্ঘ সময় ধরে। গলা জড়িয়ে ধরে মুখের সাথে মুখ লাগিয়ে বলল, আমি অপেক্ষায় থাকবো শ্বশুরের ছেলে। আয়ান হাসলো। নামিরা মুখ তুলে বলল, এবার হাসো তাহলে। নামিরা হাসার চেষ্টা করলো, ব্যর্থ হলো। হাসতে গিয়ে আবারও কেঁদে দিল। আয়ান বের হয়ে গেল। তাকে রেখে আবার পিছু ফিরল। নামিরাকে দেখলো, বলল, আল্লাহ হাফেজ মীরা। নামিরা শাড়ির আঁচল টেনে মুখে দিল। চোখ মুখ মুছতে মুছতে ভার গলায় বলল, আল্লাহ হাফিজ। বাড়ির সামনের উদ্যান থেকে চেঁচামেচি ভেসে আসছে। আনহিত আর অনিমা ভেবাচাকা খেলো। অনিমা বলল, মা, ভাইয়ের গলা না, আবার কি হয়েছে? আনহিতা চলে গেল। বাইরে দেখলো অনুরাগকে, পায়ে গোড়ালির উপর তোলা প্যান্ট, হাতে পানির জার, মালিকে ভীত দেখাচ্ছে। আনহিতা আরো কাছে গিয়ে বোঝার চেষ্টা করলো। অনুরাগের গলা ভেসে এলো, চারা গাছে পানি দিতে হয় সকাল আর সন্ধ্যায়। বেলা 10টায় কেউ চারা গাছে পানি দেয়? না জানলে শিখে নেবেন। উল্টাপাল্টা কাজ করে চারা নষ্ট করেন। আনহিতা আর একটু কাছে গিয়ে ডাকলো অনুরাগকে। কি হয়েছে সোহাগ, রাগারাগি কেন? অনুরাগের মাকে দেখে শান্ত হয়ে গেল। পানির জার রেখে দিয়ে বের হয়ে এলো বাগান থেকে। জুতো পায়ে দিয়ে প্যান্ট নামালো। তারপর মায়ের কাছে এসে বলল, মালির সাথে কথা বলছিলাম, আর কিছু না। সে ঠিক আছে, কিন্তু তোমাকে যে ছবি দিয়েছিলাম দেখেছো? না দেখিনি। কেন দেখবো? ও মা, দেখবে না? কি সুন্দর মেয়ে তুমি জানো। তোমার মতামতের অপেক্ষা আছে আমরা। বিয়েটা করিয়ে দিতে পারলেই শান্তি আমাদের। আচ্ছা, দেখে জানাবো। আবারও কি পণ নিচ্ছ? আনহিতা নানা করে উঠলো, বলল, না না, নিচ্ছে না। ওরা খুশি হয়ে যা দেবে। আর কি, আমি তো একদম কিছু না নেওয়ার জন্য বলেছি তোমার বাবাকে। অনুরাগ মাথা দুলালো, বলল, ঠিক আছে, তাহলে ছবি দেখার দরকার কি? তোমাদের পছন্দ, আমারও পছন্দ। আনহিতা খুশিতে ছেলেকে জাপটে জড়িয়ে ধরলো। ছেলের কপালে আদর এঁকে দিয়ে বলল, এজন্যই তুমি আমার সোহাগ। আমি তোমার বাবাকে বিয়ের তারিখ ফেলতে বলছি। অনুরাগ হাসলো মায়ের সাথে। আনহিতা বলল, তাও একটা ছবি আমি তোমার বালিশের নিচে রেখে চলে এসেছি, একটু দেখে নিও। হ্যাঁ আচ্ছা। অনুরাগ চলে গেল ঘরে। হাত পা ধুয়ে নিল। গায়ের শার্ট পাল্টানোর সময় খেয়াল হলো ছবির কথা। বালিশ সরাতেই দুই কোণায় দুইটা উল্টো হয়ে থাকা ছবি দেখলো। দুইটা হাতে নিল। একটা কলমদানিতে রেখে দিয়ে অপরটা সোজা করে দেখতে ঠোঁটে চওড়া হাসির দেখা মিলল। ছবিটা দেখেই সে আওড়ালো, আরে আয়নামতি যে, আপনাকেই কেন রোজ রোজ আমার চোখে পড়তে হয়? আপনি আমাকে দেখবেন না, অথচ আমি আপনাকে দেখি। আয়নামতি, আপনি বলুন ব্যাপারটা কেমন না? যাই হোক, শীঘ্রই ফুল পাঠিয়ে দেবেন। চৌধুরী বাড়ির ছেলের বিয়ে অতি নিকটে। ফজলু মিয়ার বাগান বাড়ির পশ্চিম দিকে মোটা আম গাছটায় একটা রশি ঝুলিয়ে বাঁধা দোলনা। সেখানে চড়তে চড়তে আয়না বাগান পর্যবেক্ষণ করছে। সব কাজ শেষ। এবার অপেক্ষা কখন কুড়ি গজাবে, হাজার হাজার ফুল ফুটবে। রেনু পেছন থেকে জোরে ধাক্কা দিয়ে বলল, আপা 100 হইলে আমি চরুম। না না, 200 কেমন? রেনু কিক করে হেসে ফেললো, বলল, 20-50 করতে করতে 200-তে চলে আসলা, হইব না? তুমি নামবা? না না, 200 বার। রেনু তার কথা শুনে হাসলো। রহমত মিয়া এলো, কাঁধে কোদাল, তার পরনে লুঙ্গি, মাথায় গামছা বাঁধা। আয়না ডাকলো, ভাইজান আমায় খুঁজতেছেন? রহমত মিয়া গলার আওয়াজ অনুসরণ করে এগিয়ে আসলো। আয়নার কাছে এসে বলল, আপা ছোট সাহেবের কত ফুল পাইব? আয়না দোলনা থামিয়ে দিয়ে বলল, কেন? ছোট সাহেবের লগে বউ ঠিক করা হয়েছে, কইছে শীঘ্রই ফুল পাঠাইতে। আয়নাকে চিন্তিত দেখালো, বলল, কিন্তু ফুল ধরতে তো এখনো অনেক দেরি। তাছাড়া আমার বাড়ির আশেপাশে যা আছে তা তো অল্প। উফ, উনি বিয়ে করার আর সময় পেলেন না। ফুল ফুটেনি এটা তাইলে কইয়া আসি। আমার কাছে তো আর টাকাও নেই। ইতিমধ্যে ধার করেছি পাশের বাড়ি চাচি থেকে। টাকা থাকলে ফুল কিনে পাঠিয়ে দিতাম। আচ্ছা, আমি ছোট সাহেবরে বুঝাইয়া কমু। ইস, এই মুখ্যম সুযোগ ছিল ঋণ শোধ করে দেওয়ার। আচ্ছা, আমি কিয়া কইয়া আসি। আয়না মাথা দুলালো। 4-5 দিন পার হলো। আলসে দুপুরের কাঠফাটা রোদের মাঝে নেয়ে ঘেমে রহমত মিয়া এলো আয়নার বাড়িতে। হাতে একটা কাগজ আয়নাকে দিল রহমত মিয়া। আয়না কাগজ খুলে পড়ল। আয়নামতি,
আপনার বাগানের ফুল আসা পর্যন্ত বিয়ে স্থগিত রইল। আয়না উচ্চ স্বরে হেসে উঠল আচমকা। সবাই চেয়ে রইল তাকে হতভম্ব চোখে। আয়েশা বেগম ভাবলো, হায় হায়, কি হলো মেয়েটার? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।